কি? এই ঢেঁড়সের জমিতে আমার শ্বশুর বাড়ি? ওই সামনে যে কুড়ে ঘরটা, বিয়ের পর আমি ওইখানে থাকবো? কখনোই না। আমি ওই বাড়িতে একদম বিয়ে করব না। না না, আমার শ্বশুর বাড়ি কখনোই ঢেঁড়সের জমিতে হতে পারে না। আমি কখনোই এরকম স্বপ্ন দেখিনি। করব না আমি বিয়ে। কিন্তু দিদি, তোমার তো পরের সপ্তাহতেই বিয়ে, হঠাৎ করে এরকম বারণ করলে হয়? তুমি জানো তো গোপালদা বাবাকে কতটা সাহায্য করেছে। গুন্ডারা যখন বাবার কাছ থেকে ধারের টাকা চাইতে এসেছিল, তখন গোপালদাই তো তার সঞ্চিত সব অর্থ দিয়ে বাবাকে বাঁচিয়েছিল। এরপরে তো বাবা গোপালদার সাথে তোমার বিয়েটা ঠিক করে যাতে তুমি সুখে থাকো। থাকবো আমি সুখে? এই ঢ্যাঁড়সের খেতে থাকতে গিয়ে আমি নিজেই ঢ্যাঁড়স হয়ে যাব। দেখ, বুঝতেই পারছি না কি করব। মেঘাদি, তাড়াতাড়ি চলো, না হলে গোপালদা বা তার বাড়ির লোকেরা তোমাকে দেখে ফেলবে। দুদিন পর তোমার বিয়ে। এখন তোমাকে দেখলে সবাই বলবে যে বিয়ের আগেই বউ শ্বশুরবাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে, আর এটা মোটেও ভালো দেখাবে না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। মেঘা আর গৌরী আপন বোন ছিল। মেঘা বড় আর গৌরী ছোট। মেঘার স্বপ্ন অনেক বড় ছিল। ও গ্রামে থাকতে চাইতো না, ও হিরোইন হতে চাইতো। রূপা, তোর ভাইয়ের অ্যাড্রেস দে তো, আমি কালই মুম্বাইয়ের জন্য বেরিয়ে পড়ব। সারা জীবন ওই ঢ্যাঁড়সের খেতে থেকে আমি ঢ্যাঁড়স রান্না করতে পারবো না। আমি মুম্বাই যাব, হিরোইন হব, বড় পর্দায় আসবো। চিন্তা করিস না, আমি জগাদার সাথে কথা বলে নিয়েছি। ও তোকে মুম্বাই স্টেশনে নিতে আসবে। কাল সকালের গাড়ি আছে, তাড়াতাড়ি করে বেরিয়ে পড়িস। আর শোন, সাথে একটু টাকা পয়সার গয়না নিয়ে যাস। আর শোন, এই ফোনটা জগাদা পাঠিয়েছে, তুই এখন থেকে জগাদার সাথে এই ফোনেই কথা বলবি, আর এই দিকটা আমি সামলে নেব। মেঘা ভেবেই নিয়েছিল যে ও বিয়ে করবে না আর পালিয়ে যাবে, আর এমনটাই হলো। বিয়ের দিন সকালে সবাই যখন রেডি হলো, তখন দেখলো ও পালিয়ে গেছে। কাকিমা, মেঘা না পালিয়ে গেছে। এই দেখো, আমার কাছে চিঠি দিয়ে গেছে। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওকে আটকাতে পারিনি। ও বলল মুম্বাই গিয়ে আমি স্টার হব। কি? মেঘা বিয়ে ছেড়ে পালিয়ে গেছে? হে ভগবান, এবার আমি কি করব? এই বলে রামদিন আর জানকী কান্না শুরু করলে গৌরী তা সহ্য করতে পারছিল না। বাবা, তুমি চিন্তা করো না, তোমার আর গোপালদার সম্মানে যাতে কোনো আঘাত না আসে, তার জন্য আমি গোপালদাকে বিয়ে করব। তুমি গোপালদাকে বুঝিয়ে বলো, আশা করি উনি বুঝবেন। এরপর রামদিন গোপাল আর তার পরিবারের সাথে কথা বলেন। গোপাল আর তার পরিবার খুব ভালো ছিল। কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও গোপাল মনুষ্যত্বের খাতিরে রামদিনকে আগেও অনেকবার সাহায্য করেছে। আর আজ যখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেখানে রামদিনেরও কিছু করার নেই, তাই গোপাল গৌরীকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। এরপর ওদের বিয়ে হয়ে যায়, আর সবাই মিলে খুব খুশিতে গৌরীকে বধূবরণ করে নেয়। বৌমা, তুমিও বলবে যে ঢ্যাঁড়সের খেতে এ আমার কেমন শ্বশুরবাড়ি, কিন্তু তোমাকে এখন এখানেই থাকতে হবে। মা, তোমরা আমাদেরকে কোনো সম্পর্ক ছাড়াই অনেক সাহায্য করেছো, শুধু একটু চেনার জন্য। আজকালকার দিনে এমনটা কেউই করবে না, যেমন গোপালবাবু আর তোমরা আমাদের জন্য করেছো। গৌরীমা, তুমি আমার বাড়িতে লক্ষ্মী হয়ে এসেছো, আর আমার বিশ্বাস তোমার পা এ বাড়িতে পড়তেই সুখ সমৃদ্ধি এমনি এসে যাবে। আমার তোমার ওপর আর আমার গোপালের ওপর পুরো ভরসা আছে। গোপাল বাবা, কিছুদিনের জন্য শহর থেকে ঘুরে আসো, তারপর তো বাবা তুই কাজে লেগে পড়বি। তার আগে বৌমার সাথে কিছুটা সময় কাটিয়ে নে, তাহলে একে অপরকে চিনতে পারবি। ঠিক আছে মা, গৌরী যেটা ভালো বুঝবে। সবাই কথা বলছিল, তখনই ওখানে শেঠজি চলে আসেন। আরে গোপাল, তোর জন্য ঢ্যাঁড়সের নতুন অর্ডার এনেছি। একজন ব্যবসায়ী তোর কাছ থেকে অনেক ঢ্যাঁড়স কিনতে চায়, তাই তোকে ঢ্যাঁড়সের উৎপাদন বাড়াতে হবে, বুঝলি? উনি খুব ভালো দাম দিচ্ছেন, আর এ দেখ, অ্যাডভান্সও দিয়েছে। আমি আমার মুনাফা রেখে দিয়েছি, বাকিটা তুই রাখ। এনে। গোপালের মা, তুমি ঠিকই বলেছ, আমাদের ঘরে তো একেবারে সাক্ষাৎ মা লক্ষ্মী এসেছে, তাই তো বৌমা আসতেই এতগুলো ঢ্যাঁড়সের অর্ডার চলে আসলো। হ্যাঁ, তুমি একদম ঠিক বললে গো। গৌরীমা আমার লক্ষ্মীর রূপ। গোপাল বাবা, তোরা ঘুরে আয়, তারপর এই অর্ডারটা। জানো কি বোন, তোমাদের জমিতে যতগুলো ঢ্যাঁড়স আছে সব দুদিনেই প্যাক করে দিতে হবে, এর বেশি সময় নেই। মা, আগে কাজ দরকার, আমরা নয় পরে ঘুরতে যাব। এই অর্ডারটা একদম ছাড়া উচিত না। আর আমিও তোমাদের সাথে ঢ্যাঁড়স তুলতে যাব। দেখবে আমরা খুব তাড়াতাড়ি অর্ডারটা কমপ্লিট করে দেব। গৌরীর এই কথা শুনে সবারই মুখে হাসি ফুটে যায়। গৌরীর স্বভাব খুব ভালো ছিল, আর ও শ্বশুরবাড়ির লোকেদের সাহায্য করার জন্য অনেক পরিশ্রম করত। গৌরী আসার পর গোপালদের পরিবারের ভাগ্য বদলে গেল। যে পরিবার কাল পর্যন্ত ঢ্যাঁড়সের খেতে থাকত, আজ তারা প্রচুর পরিমাণে ঢ্যাঁড়স বিক্রি করায় আর ঢ্যাঁড়সের খেতে নয়,
ওরই সামনে বড় একটা বাংলোতে থাকতো। আর ওই বাংলোতে গৌরী তার শ্বশুরবাড়ির লোকেদেরকে নিয়ে খুবই সুখে ছিল। এরপর একদিন ওর বড় বোন ওদের সুখের সংসার ভাঙতে এসে হাজির হলো। গৌরী, তোরা এত বড়লোক হয়ে গেছিস সেরকম হঠাৎ করে? মেঘাদি, সবই ভগবানের কৃপা। কিছু মনে করিস না রে বোন, ওটা ভগবানের নয়, ওটা আমার কৃপা। ওই দিন যদি আমি বিয়ে ছেড়ে না পালিয়ে যেতাম তাহলে তুই আর আজকে এই বাড়ির বউ হতে পারতিস না। না বাবা, আমি কিন্তু তোমাকে জামাইবাবু বলতে পারবো না। আমি যেমন তোমাকে আগে ডাকতাম গোপী বলে, গোপীই বলবো, বুঝলে? মেঘা, আগের কথা আলাদা ছিল, কিন্তু এখন আমি তোমার ছোট বোনের স্বামী, তাই তুমি আমাকে গোপাল বলেই ডাকবে। আর আমি একটা কথা বুঝতে পারছি না, যে তুমি তো মুম্বাই চলে গেছিলে, তাহলে তুমি ফিরে এসেছো কেন? গোপাল মেঘার সাথে একটু খারাপ ব্যবহার করলে মেঘার সেটা পছন্দ হলো না। মেঘাদি, একটু বাইরে চলো না, তোমার সাথে আমার একটু দরকার আছে। আচ্ছা, আমার সাথে দরকার? চল। গৌরী মেঘাকে বাইরে নিয়ে যায় আর রেগে বলে, দিদি শোনো, গোপাল তোমাকে বিয়ে করতে চাইতো, কিন্তু তুমি ওকে ছেড়ে পালিয়ে গেছো। তুমি গোপালকে সেই সময় ছেড়েছো যখন দুটো পরিবারের সম্মানের ব্যাপার ছিল, তাই তুমি এখন ভাববে না যে গোপালকে আবার পেয়ে যাবে। শোনো দিদি, এখন সবকিছু পাল্টে গেছে। গোপাল আমার স্বামী, আর তার সাথে আমার 7 জন্মের সম্পর্ক। তুমি আসবে, আমার সাথে দেখা করবে, শ্বশুরবাড়ির লোকেদের সাথে দেখা করবে, কিন্তু গোপালের থেকে দূরে থাকবে, কারণ আমি কিন্তু এসব একদম সহ্য করব না। হ্যাঁ হ্যাঁ, আমারও কোনো ইচ্ছা নেই তোর গোপালের ধারে কাছে ঘেঁষা। আমি তোর গোপালের থেকে অনেক পয়সালা ছেলে পেয়ে যাব। আরে বাংলো বানিয়েছিস তো কি হয়েছে? সবাই জানে তুই বিয়ে করে ঢ্যাঁড়সের খেতেই এসেছিস, আর এখনো তোরা ঢ্যাঁড়সই বিক্রি করিস। দেখবি আমি গোপালের থেকেও ধনী ছেলে খুঁজে নেব। হ্যাঁ ঠিক আছে, খুঁজে নাও না। আমার শ্বশুরবাড়িকে আমি খুব ভালোবাসি, আর আমি ওদের সাথে খুব ভালো আছি। তুমি চলে যাও এখান থেকে। মেঘা রেগে গিয়ে বাড়িতে চলে যায়। ওই দিনের পর থেকে ওর সাহসী হয়নি যে গোপাল আর গৌরীর সম্পর্কে ফাটল ধরাতে, কারণ গোপাল আর গৌরীর সম্পর্ক ছিল পবিত্র, যেটা মন থেকে তৈরি হয়েছিল। সায়ন্তিকা ব্যানার্জি ইন্ডিয়ায় তার পড়াশোনা শেষ করে আমেরিকায় পাইলট হওয়ার জন্য ট্রেনিং নিতে চলে যায়, আর ট্রেনিং কমপ্লিট করে ভারতে ফিরে এসে বড় এয়ারলাইন্স কোম্পানিতে পাইলটের জব নেয়। ও যতটাই সুন্দরী ততটাই স্মার্ট ছিল। একদিন সায়ন নামে একটি ছেলের সাথে ওর ধাক্কা লাগে, যে ব্যাংক ম্যানেজার ছিল। সায়ন ওকে দেখে পাগল হয়ে গেলেও সায়ন্তিকা ওকে পাত্তাই দিল না। তখনই সায়নের নজর পড়ল মেঝেতে পড়ে থাকা লেডিস হ্যাঙ্কির উপরে। এক্সকিউজ মি, এই আপনার হ্যাঙ্কিটা। ও থ্যাঙ্কস। তখন সায়নের নজর ওর ইউনিফর্মের উপরে যায়। ও, তাহলে আপনি একজন পাইলট? না না, আমি তো এয়ারপোর্টে ফুচকা বিক্রি করি। ও, তাহলে নিশ্চয় ফুচকাগুলো আপনার মতো হবে, ক্রিস্পি ক্রিস্পি। কি তাই তো? শাট আপ। এই বলে সায়ন্তিকা সেখান থেকে চলে যেতে লাগলো। এই যে বলছি, নাম বা নম্বরটা কিছু একটা দিয়ে যান। সায়ন্তিকা ওর কথার উত্তর না দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই রেশমি নামের একটি মেয়ে ওর কাছে আসে। এই যে হ্যান্ডসাম, আমি ওই মেয়েটার বান্ধবী। তুমি যদি চাও ওর নাম আর নাম্বার আমি সবই তোমাকে দিতে পারি। হ্যাঁ অবশ্যই, শুভ কাজে দেরি কেন? রেশমি ওর নাম আর নাম্বার দুটোই বলে দেয়, কিন্তু খেয়াল রাখবে আমি যে নাম্বারটা দিয়েছি ও জানতে না পারে। হ্যাঁ হ্যাঁ, চিন্তা নেই আমার প্রিয় শালি, আর নম্বরটার জন্য থ্যাঙ্কস। আর হ্যাঁ, চিন্তা নেই, জুতো লোকানোর জন্য বিয়েতে তোমাকে 11,000 টাকা দেবো। এই শুনে রেশমি জোরে জোরে হাসতে লাগলো। সায়ন ওখান থেকে নাম্বার নিয়ে চলে যায়, আর পরের দিন প্রথমে মেসেজ করে আর পরে ফোন কল করে। প্রথমে সায়ন্তিকা ওকে পাত্তা না দিলেও পরে আস্তে আস্তে ওদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়, আর তারপরে ভালোবাসা, আর শেষে বিয়ের পিড়িতে পৌঁছেই গেল। আর এরপর সায়ন্তিকা বিয়ে করে অমৃতসরের গ্রামে বউ হয়ে চলে আসে। কিন্তু যেখানে সায়ন্তিকা আকাশে উঠত সেখানে ওর শ্বশুরবাড়ির লোকেরা জমিতে থাকত। মানে ওর শ্বশুরবাড়ি খুবই সাধারণ ছিল। গায়ত্রী, শুনলাম যে তোর বউ নাকি প্লেন ওড়ায়। তা নয় তো কি, আমাদের গ্রামের বউর মতো নাকি যে সাইকেলও চালাতে পারে না? আমার বউ তো সোজা প্লেন ওড়ায়, মাটির সাথে তোর কোনো কথাই নেই। বাড়িতে পাইলট বউ আসার জন্য গায়ত্রী দেবী খুবই খুশি ছিলেন। এইভাবেই কিছুদিন কেটে যাওয়ার পর একদিন, বৌমা জানো, কালকে না ওই আশার সাথে দেখা হয়েছিল। ও বলছিল এখন তো তোমার পাইলট বউ চলে এসেছে, তাই তোমরা চাইলেই যখন খুশি যেখানে প্লেনে করে যেতে পারো। আরে ও তো জানেই না যে আমরা কোনোদিন প্লেনেই বসিনি। বৌমা, আমার একটাই স্বপ্ন, আমি একবার ওপরে যেতে চাই। হে ভগবান, এই অশুভ কথা একদম বলো না। ভাবো তো একবার, সাদা শাড়িতে আমাকে কি বিচ্ছিরি লাগবে। আরে চুপ করো তুমি, আমি বলতে চাইছি যে আমি এরোপ্লেনে চড়তে চাই। ব্যাস
ব্যাস এইটুকু ব্যাপার বাবা। আমি এখনই সবার জন্য লন্ডনে যাওয়ার টিকিট করে দিচ্ছি, আমরা সবাই মিলে লন্ডন থেকে ঘুরে আসব। এই শুনে সবাই খুশি হয়ে যায়। বৌদি, আমি এখনই যাচ্ছি শপিং করতে, লন্ডনে যেতে হবে তো। বৌমা, আমিও পাড়াতে বলে আসছি। ঠিক আছে, তাহলে আমি গিয়ে চুলের একটু কাটিং মেরে আসি। বলো, শুনেছি নাকি অনেক সুন্দর সুন্দর মেয়েরা আসে ফ্লাইটে। এর কিছুদিন পর ওরা রেডি হয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে এয়ারপোর্টে পৌঁছে গেল। আর প্লেনে পৌঁছে, মা, আমি কিন্তু জানলার ধারে বসবো। দাদা, বলছিলাম কি, আমার মেয়েকে একটু জানলার ধারে সিটটা দেবেন? জানেন না, ও বাসেও একই করে, জানলার ধারে বসতে না দিলে বমি করে ফেলে। আর এমনটাও করলে আপনার তো জামা কাপড়টা নোংরা হয়ে যাবে না? আরে পাগলা গারুদের মাল নাকি, এদের ফ্লাইটে কে উঠতে দিল? বেশি বকর বকর করিস না, নাহলে বৌদিকে বলে না প্লেনটা লন্ডনের জায়গায় পাকিস্তানে পাঠিয়ে দেবো, বুঝলি? আমার বৌদি এই প্লেন চালাচ্ছে। এই শুনে লোকটা ওদের সিট ছেড়ে দেয়। আর এর কিছুক্ষণ পর, মা, বাড়ি থেকে কতগুলো পরোটা আর আচার নিয়ে এসেছি, প্লেনটা কোথাও থামলেই না খাবো, কিন্তু প্লেনটার যে কোনো স্টেশনই আসছে না। দাঁড়া, আমি বৌমাকে বলছি প্লেনটা কোথাও সাইডে দাঁড় করাতে। কি যে বলো না তোমরা, বৌমা এখন প্লেন চালাচ্ছে, ঠিক সময় এলে বৌমাই কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে, যেমন বাসের ড্রাইভাররা দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, আমার পেটে একটু না গুড়গুড় হচ্ছে, আমি একটু হালকা হয়ে আসি। এই যে মেম সাহেব, একটু আসবেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? না না, সাহায্য টাহায্য কিছু লাগবে না, তুমি আমাকে শুধু এটুকু বলো যে পায়খানার রাস্তা কোন দিকে। আমি ঠিক বুঝলাম না স্যার। আরে বাবা বলছে যে টয়লেটটা কোন দিকে। হ্যাঁ হ্যাঁ স্যার, প্লিজ কাম। এরপর জগদীশবাবু টয়লেটে গেলেন আর ওখানে 1 ঘন্টা বসে থাকলেন। তখনই বাইরে থেকে একজন এসে নক করতে থাকলো। আরে কে রে বাবা, বাইরে বেরো, তখন থেকে দাঁড়িয়ে রয়েছি তো। কিছুক্ষণ পর জগদীশবাবু পেটে হাত দিয়ে বাইরে আসেন। যাই বলো না ভাই, যা মজা আমাদের গ্রামের খেতে আছে, সেই মজাই গুহার মতো পায়খানাতে নেই। যাও ভাই যাও, হালকা হয়ে এসো। আচ্ছা বলছিলাম কি, তুমি কি জল খাবারে মূলোর পরোটা খেয়েছিলে? হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? শুধু আমি কেন, সমস্ত বিমানের লোকরা বুঝতে পারছে। যাও যাও, তাড়াতাড়ি যাও। আর অন্যদিকে গায়ত্রী দেবী গোটা জাহাজ ঘুরে বেড়াচ্ছিলেন। ম্যাডাম, এটা বাস না প্লেন, প্লিজ আপনি বসুন। চুপ কর, তুই কে আমাকে বলার? আমি শাশুড়ি, বুঝলি? কিছুক্ষণ পর ওর শাশুড়ি ককপিটে চলে যায়। মা, আপনি এখানে কি করছেন? এটা ককপিট, এখানে আসার কারোর অ্যালাউ নেই। চুপ করো, আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি ঝড়ের মতো যেখানে খুশি আসা যাওয়া করতেই পারে। বৌমা, তুমি এতক্ষণ ধরে চেয়ারে বসে কি করছো? আমার পায়ে খুব ব্যথা করছে। উফ, মরে যাচ্ছি বাবা। বৌমা, একটু পাটা মালিশ করে দাও না বাবা, একটু আরাম পাই। মা, আমি চেয়ারে বসে নেই, প্লেনটাকে ওড়াচ্ছি, আর এই খবর কন্ট্রোল রুমে গেলেই না আমার চাকরিটা থাকবে না। আপনি প্লিজ যান এখান থেকে। বাজ পড়ুক এরকম এয়ারলাইন্স কোম্পানির উপরে, যারা আমার বৌমার সাথে আমাকে শান্তিতে 2 মিনিট কথা বলতে দেয় না। আপনি বাইরে যান, আমি এয়ার হোস্টেসদের বলছি, ওরা আপনার পা টিপে দেবে। এরপর সায়ন্তিকা এয়ার হোস্টেস প্রিয়াকে বলে ও শাশুড়ির পা টিপে দিতে, আর ও তাই করে। গায়ে তো একটুও এর জোর নেই, পা টিপবে কি করে? তার মধ্যে তো কঙ্কালের মতো 2 হাত। তুমি কি কিছু খাও না নাকি? নিধিমা, এই ঘিয়ের ডিব্বাটা বার করতো, একটু ঘিটি খেলে না মোটা হবে। না না আন্টি, আমাদের ফিট থাকতে হয়, এটা আমাদের জবেরই পার্ট। চুলোয় যাক ওরকম জব। আচ্ছা, এবার একটু বেশি জোর দিয়ে না পাটা টেপো বলছি। মা, এই মেয়েটাকে তোমার ছোট বউ করবে? দেখো কিভাবে তোমার সেবা যত্ন করছে। এই মেয়ে আমার ছেলে না যেমন তেমন না, অমৃতসরে ওর গেঞ্জি জাঙ্গিয়ার বিজনেস আছে, বিয়ে করবে নাকি? এই কার্টুনটা যদি পৃথিবীর সর্বশেষ ছেলে হয়, তাহলেও আমি একে বিয়ে করব না। হেয়ার স্টাইল করে নিজেকে শাহরুখ ভাবছে, একে বিয়ে করার থেকে তো ভালো আমি প্লেন থেকে ঝাঁপ মারবো। এরপর প্রিয়া কিছুক্ষণ পা টিপে মুখ বাঁকিয়ে ওখান থেকে চলে যায়। সত্যি বলছি রে রাখি, যদি এরা সায়ন্তিকা ম্যামের শ্বশুরবাড়ির লোক না হতো, তাহলে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। মাথা খারাপ করে রেখে দিয়েছে। আচ্ছা, এবার শান্ত হ। তখনই হঠাৎ বাইরের ওয়েদার খারাপ হলে প্লেনটা কাঁপতে লাগে, আর এইসব দেখে শাশুড়ি মা ভয় পায় আর ছুটে আবার ককপিটে যায়। মরে গেলাম বৌমা, এ তুমি কি করে প্লেন ওড়াচ্ছ? ও বাবা গো! মা, আপনি আবার এখানে? আপনি এখান থেকে যান প্লিজ, এমনিই তো ওয়েদার খারাপ, আমাকে প্লেন ওড়াতে দিন, নাহলে কিছু একটা হয়ে যাবে। বৌমা, আমি এখন মরতে চাই না, আমি তো নাতিপুতির মুখও দেখিনি। বাঁচাও বৌমা, বাঁচাও আমাদের। খারাপ ওয়েদারের জন্য প্লেন নিজের ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, তাই সবাই ভয় পেয়ে হইচই করছিল। হ্যালো কন্ট্রোল রুম, উই নিড অ্যান এমার্জেন্সি ল্যান্ডিং ডিউ টু টেকনিক্যাল ইস্যুস, প্লিজ। কন্ট্রোল রুম থেকে পারমিশন পেলে সায়ন্তিকা কাছের এয়ারপোর্টে প্লেনটাকে ল্যান্ড করে দেয়।
সে সবকিছু সুন্দরভাবে সামলে নিলে কিছুক্ষণ পরে অ্যানাউন্স হয়, এবার সবকিছু নিয়ন্ত্রণে আছে আর আমরা সঠিকভাবেই ল্যান্ড করলাম। এই শুনে সব যাত্রীরা খুশি হয়ে যায়। আর গায়ত্রী দেবী এবার বুঝতে পারেন যে ওর বৌমা চেয়ারে শুধু বসে থাকে না, বরং প্লেন উড়ানোর সময় কয়েক হাজার যাত্রীর প্রাণের দায়িত্ব ওর বৌমার হাতেই থাকে। আমায় ক্ষমা করে দাও বৌমা, সত্যি তুমি খুব সাহসী। এরপর টেকনিক্যাল ইস্যু ঠিক হয়ে গেলে ওরা আবার যাত্রা করে আর কয়েক ঘন্টা যাত্রার পর ওরা লন্ডনে পৌঁছে যায়। আর সেখানে একটা ভালো হোটেলে ওরা থাকে। কিছুদিন পর সায়নও নিজের অফিসের কাজ সেরে লন্ডনে পৌঁছে যায় আর সবাই মিলে লন্ডন ঘুরতে থাকে। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।